৭ জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর অন্যান্য বিরোধী দলের নেতারা বলেছেন এই নির্বাচনও ভুয়া তামাশার। সকল উপজেলা নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানান নেতারা। দিতে পারতেছি না পার্লামেন্ট, এবং আমি শুনলাম যে এখানে উনি আমি ভোট দেওয়ার আগে যারা আসছে উনি একই ব্যবহার করছেন প্রত্যেকের সাথে। এই জাহিদ হাসান পুলিং অফিসার প্রত্যাহার করার জন্য যা করার তাই করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশে কার্যত কোনো রাজনীতি নেই। রাজনীতি আওয়ামী লীগময়। চারিদিকে শুধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা ইত্যাদি স্লোগানে মুখরিত হয়। নেতা বলতে কেবলই মাত্র ওবায়দুল কাদের। শেখ হাসিনার পরে যদি কেউ থাকে, ওবায়দুল কাদের, আর তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অন্য যে সকল শীর্ষ নেতা রয়েছেন তাদের নাম কালে ভদ্রে উচ্চারিত হয়। বিএনপির যারা লোকজন রয়েছেন, মির্জা ফখরুল সাহেব এখন উমরা করতে আছেন এবং তিনি এতটা অসুস্থ এবং দুর্বল যে মক্কা মদিনাতেও তাকে হুইল চেয়ারে করে ঘোরাফেরা করতে হচ্ছে এবং তিনি সম্ভবত রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। দলে একটা সম্মেলন করে নতুন একজন সাধারণ সম্পাদক নিয়োগ করা হবে। ঠিক ওইরকম এই মুহূর্তে সাধারণ সম্পাদক হওয়ার মতো আগ্রহ প্রকাশ করার মতো নেতা বিএনপিতে খুবই কম আছেন। যার নাম আসছে জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি দেশের বাইরে, ভারতে। তো জনাব তারেক রহমান সাহেব যিনি দলের সভাপতি, তিনি আছেন লন্ডনে। আর যদি সাধারণ সম্পাদক থাকেন প্রবাসে, তাহলে দল যেভাবে চলার এখন যা চলছে তার চেয়ে আরও খারাপভাবে চলবে। কাজেই বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে বিএনপি নিজেই দ্বিধাগ্রস্ত। হোয়াট শুড ডু। সে নড়াচড়া করতে পারছে না, পরিবর্তন করতে পারছে না, নতুন করে গর্জে উঠতে পারছে না। জামাতের অবস্থা আরও খারাপ। আর রাস্তার যে সকল বামপন্থী দলগুলো ছিল তারাও একেবারে মানটির সঙ্গে, মানে রীতিমতো মানসিক যে তাদের একটা হিম্মত ছিল দীর্ঘদিন যাবৎ, সেই জিনিসগুলো তাদের নষ্ট হয়ে গিয়েছে। ফলে এখন হিম্মত বলতে, শক্তি বলতে কেবলই আওয়ামী লীগের আছে। হ্যাডম বলতে যা বোঝায় সেটা আওয়ামী লীগের আছে। তো সেই আওয়ামী লীগ সেই শক্তিমত্তা নিয়ে জোরে জোরে হাসাহাসি করবে, প্রকাশ্যে মুরগির রান ভাজি করে খাবে, গরুর কাবাব খাবে। কারো যদি আরো কোনো অভ্যাস থাকে, কেউ যদি একটু জুয়া খেলতে চায়, সেই ক্যাসিনোর কাণ্ড তারা ঘটাবে। কেউ যদি আরো একটু বিনোদন করতে চায়, পাপিয়া কাণ্ড করতে চায়, তাহলে তারা ওয়েস্টিন থেকে শুরু করে অন্য যে সকল পাঁচতারা হোটেল রয়েছে সেখানে প্রেসিডেন্সিয়াল স্যুট পার্মানেন্টলি ভাড়া নিয়ে তারপরে সেখানে তারা বাইজি মহল করে তুলবে। এতে করে তাদের বিরুদ্ধে অতীতে যেভাবে টু শব্দ হয়েছে, এখন আসলে সেই টু শব্দ করার মতো কেউ নেই। পত্রপত্রিকাগুলো একেবারে বোবা হয়ে গিয়েছে এবং দু চারটে যারা বক্তব্য দিত তারাও এখন বিলীন হওয়ার পথে। দেশের সবচেয়ে নামকরা পত্রিকা প্রথম আলো, তাদের মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম খবর বের হয়েছে। অন্যগুলো যে পত্রিকা বা গণমাধ্যম রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, তারা সবই কর্পোরেট হাউসের মালিকানাধীন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য এবং ধান্দাবাজিটাকেই তারা প্রধান কর্তব্য মনে করেন এবং সেটিকে বহাল রাখার জন্যই তারা মিডিয়া তারা পরিচালনা করেন। তো কাজেই এই ধরনের কর্পোরেট হাউসের মালিকানাধীন কোনো মিডিয়া যে সরকারের জন্য বিপজ্জনক নয় বরং সহায়ক, এটি বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার হয় না। একটা তেলাপোকাও এটা বুঝতে পারে। তো কাজেই সরকার এখন সবচেয়ে আরামে রয়েছে। তাদের পেটে কোনো গন্ডগোল নেই, মাথায় কোনো গন্ডগোল নেই, শরীরে কোনো গন্ডগোল নেই, চারিদিকে শুধু
দুধ আর মধু এবং সারাবন্ত হুরা এর নহর প্রবাহিত হচ্ছে। এখন তারা দুধ খাবে কখন, মধুর শরবত খাবে কখন, আর সারাবন্ত হুরা কখন খাবে, এটা সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাদের আসলে তেমন কিছু করার নেই। তো এই যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ দুটো বক্তব্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে সরকার বিদেশি চাপ অনুভব করছে কাজ করতে গিয়ে। তা আমাদের এই কথা শুনে খুবই আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হয়েছি, খুব মনে কষ্ট পেয়েছি। এই সুখ স্বপ্নের মধ্যে চাপ আসবে কেন? কে তাদেরকে চাপ দিবে? বরং তারাই তো চাপ দিচ্ছে। তারা ভারতকে চাপ দিচ্ছে, জিএম কাদেরকে চাপ দিচ্ছে, মির্জা ফখরুলকে চাপ দিচ্ছে, চীনকে চাপ দিচ্ছে, পিটার হাসকে চাপ দিচ্ছে। তাদেরকে কে চাপ দিবে? কারা চাপ দিবে? এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো মাননীয় প্রধানমন্ত্রী, যিনি থাইল্যান্ড সফর করে এলেন, এসে সংবাদ সম্মেলন করলেন। সেখানে এসে তিনি খুব সরল একটা প্রশ্ন করেছেন, ভালো মানুষের মতো একটা প্রশ্ন করেছেন, দরদ দিয়ে একটা প্রশ্ন করেছেন। তো সেই দরদটা হলো যে আমাকে উৎখাত করতে যারা চায় তারা আমার পরিবর্তে কাকে বসাতে চায়। এখন প্রশ্ন হলো দুটো, বাংলাদেশে কার এত ক্ষমতা আছে বঙ্গবন্ধু কন্যাকে উৎখাত করতে পারে? দেশি যারা আছে, উৎখাত করা তো দূরের কথা, গণভবন বঙ্গভবনের দিকে মন্দ নজর দিয়ে, বদ নজর দিয়ে তাকাবে এরকম দুঃসাহস বাংলাদেশে কার আছে? কেউ নাই। এমনকি আওয়ামী লীগের লোকজনেরও নেই, ওখান দিয়ে কেউ যায় না। আপনি গিয়ে দেখবেন বঙ্গভবন গণভবন রীতিমতো খা খা করছে। এমনকি আগে বঙ্গভবন গণভবনের দাওয়াত পাওয়ার জন্য মানুষের মধ্যে যে হুড়োহুড়ি তৈরি হয়ে যেত, এখন ঠিক সেই জিনিসটিও নেই। কেন নাই? এটা আবার একটা ভিন্ন একটা প্রসঙ্গ। কাজেই বঙ্গভবন গণভবন যেখানে খা খা করছে, সেখানে তাকে উৎখাত করে নতুন কেউ যাওয়ার জন্য এই মুহূর্তে কারো আগ্রহ আছে, উৎসাহ আছে বাংলাদেশে, এরকম কোনো নির্বোধ লোক আমি দেখি না। অন্যদিকে বিদেশি যারা আছেন, বিদেশি কারা আছেন? ভারত আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রার্থীকে দাঁড়া করাবে, শেখ হাসিনাকে উৎখাত করবে, এটা পূবের চাঁদ পশ্চিমে গেল কেউ বিশ্বাস করবে না। বরং শেখ হাসিনাকে আরো কত কাল, আরো কত বছর, আরো কত যুগ, কিংবা আরো 100 বছর তাকে কি করে ক্ষমতায় রাখা যায় তার জন্য ভারত সর্বশক্তি নিয়োগ করবে। আর আমেরিকাকে নিয়ে আমরা যে কথাগুলো শুনেছিলাম, যে আমেরিকা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে, আমেরিকা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে পিটার ডি হাস কাজ করছে, বিএনপির মুখপাত্র হিসেবে জো বাইডেন কাজ করছে, এগুলো এই দামি নির্বাচনের পরে এখন প্রকাশিত হয়েছে যে সবই ছিল অভিনয়। আমেরিকা মূলত আওয়ামী লীগের ডামি, আওয়ামী লীগের প্রতিচ্ছবি, আওয়ামী লীগের ছায়া। আওয়ামী লীগকে সেবা করার জন্যই পিটার ডি হাসকে পাঠানো হয়েছে। আর মিস্টার জো বাইডেন নির্বাচিত হয়েছেন মূলত শেখ হাসিনার কথা শোনার জন্য। যখন তিনি এগিয়ে এসে শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন, আমাদের দেশে অনেক লোক ঠাট্টা করেছে, মস্কারা করেছে, কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে ঘটনা কিন্তু অন্যরকম, এবং এটা নিয়ে আমাকে খুব ট্রল করেছেন। আমি বলেছিলাম ডয়েস ভ্যালিতে, খালেদ মহিউদ্দিন সাহেবের ডয়েস ভ্যালিতে নির্বাচনের আগে, যে শেখ হাসিনাকে ছোট মনে করার কোনো কারণ নাই, মিস্টার জো বাইডেন নিজে এসে অনুরোধ করে তারপর শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন। এবং আপনি দেখুন শেখ হাসিনা যে ছবি, তার যে ফেস, তার তুলনায় মিস্টার জো বাইডেন ছিলেন অনেক উৎফুল্ল, হাসি খুশি। তিনি শেখ হাসিনার সঙ্গে ছবি তুলে নিজেকে খুব ধন্য মনে করেছিলেন। একইভাবে নরেন্দ্র মোদী, আপনি চিন্তা করেন বাংলাদেশে একটা বিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধন করা হবে, নরেন্দ্র মোদী দিল্লিতে বসে থাকেন, কখন শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে তিনি সেই প্রকল্পটি উদ্বোধন করবেন। আমরা অনেকে দিল্লিকে দাদা বলার চেষ্টা করি, দিল্লিকে বাংলাদেশের প্রভু বলার চেষ্টা করি, কিন্তু বাস্তবতা দেখে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যদি
আপনি তুলনা করেন নরেন্দ্র মোদীকে মনে হবে শেখ জামাল অথবা শেখ রাসেল, এরকম শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার ছোট ভাইয়ের মতো তিনি তাকে ট্রিট করেন, এবং সেইভাবে তিনিও দিদি দিদি করে তিনি মমতা ব্যানার্জিকেও দিদি করেন, কিন্তু শেখ হাসিনাকে তিনি যেভাবে দিদি বলেন সত্যিকার অর্থে মনে হয় যেন শেখ হাসিনাকে তিনি অন্তর থেকেই দিদি বলেন এবং তাকে সেইভাবে সম্মান করেন। তো সেই ভারত, সেই অমিত শাহ কি করে শেখ হাসিনাকে দূরে রাখবেন? আর পাকিস্তান তো এখন নিজেদেরই যান বাঁচানোর দায় হয়ে গেছে। তাদের আইএসআই বলতে কোনো সংগঠন আছে? অন্য দেশের কোনো রাজনীতির ব্যাপারে মাথা ঘামাবে, নাক গলাবে, এইরকম কোনো তাদের যে পরিকল্পনা, তাদের তো এখন পেটে চলে না, খাবারই খেতে পায় না, সেনাবাহিনীর পোশাক কেনার মতো টাকা নেই, এবং সেখানকার প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের জয়গান তিনি গাইছেন। ইমরান খানও গাইতেন, আর এখন যিনি রয়েছেন শাহবাজ শরীফ তিনিও গাইছেন। চীন সকাল বিকাল সেখানে গোপনে প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে সরাসরি চীনের প্রেসিডেন্ট যেখানে বাংলাদেশের দাবিদারি করছে, সেখানে শেখ হাসিনাকে কে সরাবে, কে চাপ দেবে? কাজী তাহলে এই কথাগুলো কেন আসছে এই কারণে যে মূলত রাজনীতির ময়দানে তো প্রতিপক্ষ নেই, শব্দ নেই, শব্দ ছাড়া মানুষ বাঁচতে পারে না, কোলাহল ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো এই কোলাহলগুলো আওয়ামী লীগ নিজেরা সৃষ্টি করার চেষ্টা করছে। নানা রকম নাটক, নানা রকম মঞ্চ নাটক, নানা রকম ডায়ালগ, বিভিন্ন রকম প্রক্রিয়া করে তারা জনগণের সহানুভূতি নিতে চাচ্ছে। তাদের ধারণা আওয়ামী লীগ সরকার চাপের মধ্যে আছে, এই কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নেমে আসবে এবং ইয়া ওবায়দুল কাদের বলে বুক থাপড়াবে। যেভাবে কারবালার ঘটনার পরে ইমাম হোসেনকে নিয়ে মাতম করেছিল মানুষ, এইভাবে আওয়ামী লীগের জন্য, ওবায়দুল কাদের সাহেবের জন্য মাতম করবে সবাই, যে হা কার এত দুঃসাহস ওবায়দুল কাদের সাহেবকে চাপ দেয়, কার এত দুঃসাহস ওবায়দুল কাদেরের স্বার্থের বিরুদ্ধে কথা বলে। এই বিষয়গুলো নিয়ে মানুষ রাস্তায় নেমে আসবে। আবার প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে তাকে উৎখাত করতে চায়, এই জন্য জনগণ রাস্তায় নেমে আসবে। জাতির জনকের কন্যা, বাংলাদেশের কল্যাণের জন্য যিনি এত কিছু করেছেন, জীবনটা শেষ করে দিয়েছেন, 80 বছর বয়সের একটা শরীর নিয়ে তিনি এখনো দুনিয়া ছুটে বেড়াচ্ছেন। এত নেতিবাচক কথাবার্তার পরেও তিনি বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এত চেষ্টা করছেন। যেখানে এস আলম থেকে শুরু করে বহু গ্রুপ বাংলাদেশের সর্বনাশ করার জন্য চেষ্টা করছেন, সেখানে এই ঠগী গ্রুপ, লুটেরা বাটপারদের বিরুদ্ধে তিনি রীতিমতো জিহাদ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, বাংলাদেশ মানুষের সোনা দানা, বাংলাদেশের মানুষের স্বার্থ তিনি সংরক্ষণ করার জন্য সারাক্ষণ জেগে থাকেন, খুব অল্প সময় ঘুমান, ওবায়দুল কাদের বলেছেন। তো তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য কারা চেষ্টা করেছে, তাদের পিঠের চামড়া তুলে ফেলা হবে, তাদেরকে পেলে পাড়িয়ে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এরকম লোকজন রাস্তায় বের হয়ে আসবে, এরকম স্বপ্ন কারোর মধ্যে থাকতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। এনিওয়ে, এখন এই জিনিসগুলো নিয়ে যে ড্রামা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অথবা আসলেই এই ঘটনাগুলো প্রধানমন্ত্রী যেটা বলেছেন বা ওবায়দুল কাদের সাহেব বলেছেন সেটা সত্য হতে পারে, কিন্তু আমরা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। এই কারণ হলো ক্ষমতাসীন যারা রয়েছেন, সে 2009 থেকে এখন পর্যন্ত তারা কখন ডান দিকে চোখ মারেন, কখনো বাম দিকে চোখ মারেন, এটা আমরা বুঝতে পারি না। তারা মুখ দিয়ে যা বলেন আর কলম দিয়ে কি লেখেন সেটা আমরা বুঝতে পারি না। তারা দিনে কি করেন, রাতে কি করেন, তাও আমরা বুঝতে পারি না। তারা কি খান, কি পরেন, কয় টাকা বেতন পান, তাদের কয়টা টাকা আছে, তারা আসলে কি আমাদের চিন্তা চেতনার বাইরে নতুন একটা মনুমেন্ট হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ফলে কাজেই তারা যে কথাগুলো বলছেন আমরা শুধু শুনছি, কিন্তু আমরা প্রতিক্রিয়া যে দেখাবো, সেই প্রতিক্রিয়া দেখানোর মতো বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ভয় যা কিছু রয়েছে, মানে রেসপন্ড করার জন্য যা যা দরকার, সেই কোনো জিনিসই আমাদের ভিতরে কাজ করছে না।
আমরা শুধু ঠকে যাচ্ছি, প্রতারিত হচ্ছি এবং আমরা কেবলই মাত্র মেনে যাচ্ছি, শুনে যাচ্ছি। তারই ধারাবাহিকতা এখন যা কিছু হচ্ছে সেটাও শুনে যাচ্ছি। আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।